TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। আজকে আমরা দুটি প্রসঙ্গে কথা বলবো। প্রথমটি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। আমরা জানি যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। হামাসের সাথে প্রায় এক বছর ধরে যে যুদ্ধ চালাচ্ছে, আগ্রাসন চালাচ্ছে, নির্মমতা বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, সেটি আমেরিকা সহ সারা বিশ্বের আহ্বানেও তারা যুদ্ধ বন্ধ করে নাই, যুদ্ধবিরতি দেয় নাই, হামলা বন্ধ করে নাই। এরই মধ্যে তারা আবার এই লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়িয়েছে, স্থল হামলা এর মধ্যে শুরু করেছে। বিমান হামলা তো আগ থেকেই চলছিল 2 সপ্তাহ বেশি সময় ধরে। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপরও তারা হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে একদিকে হামাস, আরেকদিকে হিজবুল্লাহ, আরেকদিকে হচ্ছে হুতি। এর বিরুদ্ধে ইরান আমরা জানি ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। সেটি নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। কিন্তু এর বাইরে যে ত্রিমুখী যুদ্ধ ইসরায়েলের সাথে, একদিকে প্যালেস্টাইন, একদিকে লেবানন, আরেকদিকে ইয়েমেন, তারপরে হলো এখন ইরান, সব কিছু মিলিয়ে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এবং তার কেন্দ্রে রয়েছে ইসরায়েল। ইসরায়েল এই বহুমুখী আক্রমণ, পাল্টা আক্রমণ, যুদ্ধ যা কিছু বলি সেগুলো বাড়িয়ে যাচ্ছে, কারো কোনো কথা শুনছে না। আমরা জানি যে জাতিসংঘ অনেকবার অনেক রকমের চেষ্টা করেছে, আহ্বান জানিয়েছে, তাতেও কোনো কাজ হয় নাই। এই সবশেষ পরিস্থিতির পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে বৈঠক, সেই বৈঠকে জাতিসংঘের মহাসচিব সহ সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রদূতরা, আমেরিকা সহ, তারা নানা রকমের বক্তব্য দিয়েছে। এখন ইরান যে প্রায় 180টি বলা হচ্ছে কমপক্ষে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে, তার জবাব এখন ইসরায়েল দেবে এবং সেটি খুব ভয়াবহ হবে। আবার ইরান বলেছে যদি ইরানে হামলা করা হয়, বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি বা প্রকল্প বা গবেষণা, সেগুলো স্থাপনায় হামলা করলে পরে তারা কড়া জবাব দেবে। বলা যেতে পারে ইসরায়েল এখন বহুমুখী দ্বন্দ্ব, বিরোধ, যুদ্ধে জড়িয়েছে এবং সেই জায়গায় ইসরায়েলের পাশে আমেরিকা, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, খুব কম দেশই আছে। বেশিরভাগ দেশ বা মহাদেশ বা অঞ্চল ইসরায়েলের এই ভূমিকার বিরুদ্ধে বলা যায়। এরকম একটি পরিস্থিতি দাঁড়িয়েছে। ফলে গোটা মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে যাবে এবং সেটি বিস্তৃতি লাভ করতে করতে বিশ্বের কোন পর্যায়ে যাবে, যে কোনো একটা বড় যুদ্ধ বা সংকট হলে পরে বিশ্লেষকরা নানান রকমের আশঙ্কার কথা জানান। ইউক্রেন যুদ্ধের সময় এরকম আশঙ্কার কথা বলা হয়েছিল যে এটা বিশ্বযুদ্ধে রূপ নেবে কিনা। একইভাবে গাজায় যখন আক্রমণ শুরু করে বা তার আগে হামাস যখন ইসরায়েল আক্রমণ শুরু করে, সেটাকে ধরে যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, তখনও আবারও আরেকটি বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছিল। এখন যে পরিস্থিতি সেটি আরও খারাপ আগের যে কোনো সময়ের চেয়ে। সেটি কতটা ভয়ঙ্কর হতে পারে গোটা মধ্যপ্রাচ্য বা গোটা বিশ্বের জন্য, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় আরেকটি বিষয় আমরা আলোচনা করতে চাই। আমরা জানি যে ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়ে গেছে। সেনেটর জেডি ভ্যান্স, যিনি রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী, ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট, এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের যিনি রানিং মেট, গভর্নর টিম ওয়ালস, তাদের মধ্যে একটি বিতর্ক হয়ে গেছে। এই বিতর্কের আগে নানান জল্পনা কল্পনা ছিল এবং অনেকেই বলেছিলেন বিশ্লেষকদের যে জেডি ভ্যান্স খুব আগ্রাসী হবেন, জেডি ভ্যান্সের আচরণ, তিনি যেহেতু ট্রাম্পের অনুসারী, ট্রাম্পের মতো করে ভাবেন, কথা বলেন, ফলে ওরকমটা কিছু একটা করবেন। কিন্তু বিতর্কটি খুব চমৎকার হয়েছে এবং দুজনই খুব শালীন আচরণ করেছেন। আক্রমণ বা মানে অশালীন বা আপত্তিকর ভাষা ব্যবহার করেন নাই। বলা যেতে পারে দুজনই খুব সিভিল রোল প্লে করেছেন, সিভিল রোল, কোট আনকোট, এই কথাটি অনেকে বলছেন। আমরা সেই বিতর্ক এবং সেই বিতর্কের প্রভাব নির্বাচনে, বিশেষ করে 2 প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কি হবে, সাধারণ মানুষ নানান রকমের প্রতিক্রিয়া দিচ্ছে, পক্ষে বিপক্ষে। ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি বলা যায়। কিন্তু যে বিষয়গুলো তাদের মধ্যে আলোচিত হয়েছে সেটি সীমান্ত সংকট, অর্থনৈতিক সংকট, অভিবাসন সংকট থেকে শুরু করে আপনার গর্ভপাত, নারীর অধিকার,
আরও নানান বিষয় এসেছে, এবং নিশ্চয়ই এই ইরান ইসরায়েলের প্রসঙ্গটা দিয়েই সেই বিতর্ক শুরু হয়েছিল। সেখানে তাদের ভূমিকা কেমন ছিল, তার কি ফলাফল দুই দল বা দুই প্রার্থী, প্রেসিডেন্ট প্রার্থী পাবেন, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আলোচনার জন্য এর মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, তিনি প্রফেসর অফ বায়োলজি, এক্স ডিন অফ দ্য স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ। ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মুনির মুস্তাফা আলী, প্রফেসর, সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ, লুইজিয়ানা। প্রফেসর মুস্তফা আলী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ডক্টর মুনির মুস্তফা আলী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেই জায়গায় এসেছে, আমি একটু তথ্য দেই সবশেষ। সেটি হচ্ছে যে লেবাননে স্থল হামলা শুরু করেছে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল, কিন্তু সেই স্থল হামলা করতে গিয়ে ইসরায়েলের 8 সেনা মারা গেছে। এই হামলায় এই প্রথম তাদের ক্যাজুয়ালিটি বা মৃত্যুর ঘটনা। আর অন্যদিকে ইসরায়েলের হামলা তো অব্যাহত আছেই। সেই হামলায় আপনার হতাহত হচ্ছে বেশ কিছুদিন ধরে। সবশেষ হামলায় আরও কিছু মানুষ মারা গেছে, 6 জন সম্ভবত। এবং এই যে বললাম, চতুর্মুখী একটা সংকটের মধ্যে, চতুর্মুখী এক রকমের দ্বন্দ্ব, বিরোধ, যুদ্ধ যাই বলি, পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে ইরান এখন, ইসরায়েল এখন ইরানের বিরুদ্ধে কী ধরনের হামলা করতে পারে, ভয়াবহ, ভয়ানক, বড় ধরনের, তাতে করে পরিস্থিতি আরও খারাপ হবে, যুদ্ধের পরিসর আরও বাড়বে, গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি উত্তপ্ত হতে হতে হয়তো সেটি অস্থিতিশীল হয়ে যাবে, এবং নিশ্চয়ই তার অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, কূটনৈতিক প্রভাব, সামরিক প্রভাব বিভিন্ন ধরনের পড়বে। আপনি কতটা আশঙ্কা করছেন যে এই পরিস্থিতিটা আরও খারাপ হতে পারে এবং গোটা মধ্যপ্রাচ্য, তার মাধ্যমে গোটা বিশ্বে এর ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব কতটা পড়তে পারে? আপনাকে ধন্যবাদ নাজমুল আশরাফ সাহেব। আপনি হেজবুল্লাহ দিয়ে শুরু করেছেন, লেবানন দিয়ে শুরু করেছেন। সেখানে আপনি বলেছেন যে ইসরায়েলের 8 জন সৈন্য মারা গেছে। এখানে আমি বলবো যে যেভাবে হেজবুল্লাহ মানে আক্রান্ত হয়েছে, তাদের লিডারশিপ একদম মোটামুটি শেষ হয়ে গেছে, তাদের একরকম নিয়ার ডেথ অবস্থা। সেই অবস্থায় এই যে 8 জন সৈন্যকে তারা মারতে পেরেছে, এটা সামান্য একটু হোপ আমি দেখতে পাচ্ছি। আদার দ্যান দ্যাট আমি কোনো হোপ দেখতে পাচ্ছি না। এখানে আসলে কিন্তু এই যে মিডল ইস্ট যে কনফ্লিক্টটা চলছে, এখানে কেউ চাচ্ছেন না যে এটার একটা এসকেলেশন হোক, এটার একটা যুদ্ধবিরতি হোক। এটা সবাই চাচ্ছে এক্সেপ্ট ইসরায়েল। আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল যতই সবাই পিছনের দিকে হটছে, মানে এটা চাচ্ছে না, তারা বেশি এটাকে এসকেলেট হতে দিতে চাচ্ছে না, সেখানে তারা ততই বেশি আগাচ্ছে। তার পিছনে আমি বলবো কারণটা হলো ইউএস ইলেকশন। ইউএস ইলেকশনের কারণে তারা এমন একটা পর্যায়ে আছে যে এখন ইসরায়েল যাই কিছু করুক না কেন, তারা কিছুই করতে পারবে না। দেখেন, ইউনাইটেড স্টেটস কিন্তু এটাকে ইনফ্লুয়েন্স করতে পারতো, তারা যদি এই অস্ত্রপাতিগুলো না দিত। আপনি দেখেন, এই সে হেজবুল্লাহর হেডকোয়ার্টার্সে যে অ্যাটাকটা হয়েছে, যে 3000 পাউন্ড বম, তার কতগুলো ইউজ করা হয়েছে, এগুলো কিন্তু সাপ্লাই 2000 পাউন্ড বম, আমি একটু বেশি বলেছি, 3000 পাউন্ড বম, এটা কিন্তু সাপ্লাইড বাই ইউএস। এগুলো কিন্তু তারা সাপ্লাই নাও দিতে পারতো, কিন্তু সাপ্লাই যখনই দেবে না তখনই কিন্তু আপনার রিপাবলিকান পার্টি বলবে যে এরা খুব নমনীয়তাই করছে, এরা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে না। মানে এত সাপোর্টের পরেও কিন্তু আপনি দেখবেন যে রিপাবলিকানরা যে কালকেও বলেছে যে দিস সাপোর্ট ইজ নট এনাফ, আরো বেশি তারা, এবং ইরানের হামলার জন্য বাইডেন প্রশাসনের নমনীয়তাকে দায়ী করছে তারা। সেটাই যে তারা এনাফ সাপোর্ট দিচ্ছে না। তা আমি যেটা আশঙ্কা করছি, দেখেন এই যে ইরান রিলাক্টেন্টলি তারা যেটুকু করেছে, এটা একদম রিলাক্টেন্টলি, কারণ ইরান এখন দেখেছে যে তাদের যে কি বলবো, তাদের যে হামাস বা হেজবুল্লাহ বা হুটি, এদের অবস্থা এমন খারাপ যে তারা যদি একটা অ্যাটাক না করে তাহলে কিন্তু এরা আবার এরা হবে না, মানে এটা দেখতে খারাপ দেখা যায় যে তাদের সেই
এরা এক্সিস্ট করে, সেখানে তারা কিছুই করছে না। মানে এরা দেখেন যে লিডারশিপ একটার পর একটা সব শেষ হয়ে যাচ্ছে, অথচ ইরান এই অবস্থায় কিছু করছে না। যার ফলে ইরান যেটুকু করেছে এই কারণেই করেছে। কিন্তু আপনি দেখেন এখন এই ইরানের একটা অ্যাটাকের পরে এখন ইসরায়েল যেটা বলছে সেটা হচ্ছে, ইভেন ইসরায়েল একজন ফর্মার প্রাইম মিনিস্টার ন্যাপটালি বেনেট, সে বলেছে এটা একটা মানে গোল্ডেন অপরচুনিটি, এটা আমাদের জন্য একটা অপূর্ব একটা একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তার মানে সেই ইরানকে অ্যাটাক করে তাদের যে নিউক্লিয়ার সাইট আছে সেটাকে একেবারে শেষ করে দেওয়া। এবং আমি আশঙ্কা করছি যে আগামী এই যে মানে ইলেকশন পর্যন্ত, মানে ইলেকশনের আগ পর্যন্ত ইউনাইটেড স্টেটস যাই করুক না কেন, এই যে মৃদুভাবে হোক যেভাবেই হোক, এই বাইডেন তো আবার সেই যুদ্ধবিরতির জন্য রিকোয়েস্ট করেছে। এই রিকোয়েস্ট মানে নেতানিয়াহু বা ইসরায়েল এটা কানে দেবে না। এবং এই সময়ের মধ্যে আগামী একটা মাস খুবই গুরুত্বপূর্ণ সময়, এবং এই সময়ের মধ্যে আমি আশঙ্কা করছি যে ইসরায়েল আপনার ইরানের নিউক্লিয়ার সাইট করবে, বম্বিং করবে। এবং সেই বম্বিং এর ফলে আমি জানি না মানে ইরানের ক্ষমতা কতটুকু, তাদের ক্যাপাবিলিটিস কতটুকু, এটা আমি ঠিক জানি না। এই যে কালকেও তো আমরা দেখলাম যে প্রায় 200-র মতো আপনার, এবার তো তারা করেছে, মানে এবার তো সেই ড্রোন পাঠায় না, এবার তো মিসাইল পাঠিয়েছে। সে মিসাইলও দেখেন কিছু পড়েছে সেই নদীতে, বেশিরভাগই ইন্টারসেপ্টেড হয়েছে, এবং তার কিছু আবার ইন্টারসেপ্ট করেছে আপনার জর্ডান। হ্যাঁ, কতটা মানে ইউজলেস এই অ্যাটাকটা, এতগুলো মিসাইল তার কিছুই তো করতে পারেনি। ফ্যাটালিটি, জাস্ট সিঙ্গেল ফ্যাটালিটি, এবং সেটাও হয়েছে কোথায়? ওয়েস্ট ব্যাংকে একজন প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছে। এই হচ্ছে তারা ইফেক্টিভ। এখন আমি জানি না যে তারা কি মোর ইফেক্টিভ, তারা ঠিক করেনি, তারা খুব মানে সহজ একটা অ্যাটাক করেছে, তাদের স্লিভে এর সাথে বড় কিছু আছে, এটা আমি ঠিক জানি না। যদি থেকে থাকে তাহলে দেখা যাবে যে আপনি যে ওয়ার্ল্ড ওয়ারের যে একটা সম্ভাবনার ব্যাপারটা আপনি উল্লেখ করেছেন, আমিও কিন্তু অসম্ভব কিছু দেখি না। কারণ দেখেন এখানে এই আমেরিকা যদি জড়িয়ে যায়, মানে ইরান অ্যাটাক করলে বা আপনার যদি সেই নিউক্লিয়ার সাইটটা অ্যাটাক হয়, তাহলে ইরান কিছু একটা তো তাদের করতে হবে। তখন দেখা গেল যে ইউএসও জড়িয়ে গেল, সেখানে দেখা যাবে যে আপনার চায়না আর বসে থাকবে না, তারা হয়তো তাইওয়ান অ্যাটাক করে বসে থাকলো। ওদিকে দেখা গেল যে পুতিন হয়তো বড় একটা কিছু করে সে পুরোটাই দখল করার চেষ্টা করবে। মানে এখন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধটা খুব ধীর গতিতে চলছে, ওইটা হয়তো বা আশপাশের আরো কোনো দেশ দখলের স্ট্র্যাটেজিক চেষ্টা আপনার করতে পারে। নিউক্লিয়ার বম্ব টম্ব ইউজ করে একটা কিছু করে বসতে পারে। এটা এইভাবে যদি এসকালেট হয় তাহলে তো বিশ্বযুদ্ধ বেঁধেই গেল। কাজেই আমরা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিশ্বে বাস করছি এখন। আসলে এটা কোথায় যে যাবে এটাকে বোঝা যাচ্ছে না। আমি আশঙ্কা করছি যে বড় একটা কিছু হতে পারে। জি, এটাকে প্রফেসর উড়িয়ে দেওয়া যায়। ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, যেটা প্রফেসর মুনির মুস্তফা আলী বললেন যে এই হামাস, হুথি, হিজবুল্লাহ তাদেরকে উজ্জীবিত করার জন্য ইরানে হামলাটা চালিয়েছে। ইরান আনুষ্ঠানিকভাবে যে কারণটি বলেছে যে এই তিনটি সংগঠনের নেতাদেরকে যেভাবে মারা হচ্ছে একের পর এক, তার প্রতিশোধ নিতে, এবং তাদের নিজেদের লোক আপনার আইজিআরসির নেতাদের হত্যার কথাও তারা বলেছে। সোজা কথা যে ইসরায়েল যত সব হত্যাকাণ্ড চালিয়েছে এসব দেশে, তার প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে। এই সময়টাতে কেন, বা এখন কি হিজবুল্লাহর সাথে যুদ্ধটা বা বিরোধটা বাড়ছে, সেই জন্যই কি এরকম একটি বার্তা দেয়া? ইরানের সামর্থ্য আমরা কতটা আছে জানি না, কিন্তু তাদের শক্তিমত্তা অন্তত ঘোষণায় মুখে যা কিছু বলে তাতে মনে হয় অনেক বেশি শক্তিশালী। যদি পাল্টা হামলা ইসরায়েল চালায়, ইরানও নিশ্চয়ই বসে থাকবে না। প্রফেসর মুস্তফা আলী বলছিলেন যে অন্যান্য যেসব স্বৈরাচারী শক্তি আছে, একনায়কতান্ত্রিক আপনার নেতৃত্বের রাষ্ট্র আছে, তারা হয়তো চায়না, রাশিয়া নানানভাবে তাদের মতো করে কাজ করবে, সেরকম নাকি
এই ইসরায়েল বনাম অন্যান্য যে দেশগুলোর সাথে তাদের বিরোধ চলছে, যুদ্ধ চলছে, সেখানে পক্ষ বিপক্ষ হয়ে যাবে। আমেরিকা, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, এই তিনটা দেশকে তারা নিন্দা করেছে আজকে সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে, ইরান। তো আমি বলছি যে এই সময়ের এই হামলা তারা যে কারণ বলেছে, মুস্তফা আলী যেটা বললেন আমেরিকার নির্বাচন, আসলে কি সবগুলোই কারণ নাকি কোনো একটি কারণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ? If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আমরা যেটা বলি যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যেটা বলে হামাস, হিজবুল্লাহ অ্যান্ড হুথি, রাইট? এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের লিডার হলো ইরান। ইরান তাদেরকে সাপোর্ট করে, তাদের ফাইন্যান্স করে, তাদেরকে আর্ম করে। এটা জিওপলিটিক্যাল স্ট্যান্সে করে। এটা বিভিন্ন দেশের এরকম অ্যাক্সিস আছে, বিভিন্ন দেশের আছে, আমি নাম বলবো না। সো এখন ওই অ্যাক্সিস যে তাদের যে অবস্থা, তাদের ইসরায়েল তাদের লিডারশিপদেরকে মেরে ফেলছে, তাদের ইরানের মিলিটারি অপারেশন হেডকে মেরেছে। এই সব কারণে যে ইরান হিউমিলিয়েটেড ফিল করতেছিল, এবং ইরানের মধ্যে যে আপনার যে এক্সট্রিম যে গ্রুপ আছে ইরানের মধ্যে, তারা এটা চাচ্ছিল, এরা বলতেছিল যে তুমি দেখো, না হলে এখন কথা হলো আমি আপনাকে সমর্থন করি, কিন্তু আমাকে অন্য এসে আমার শত্রুরা মেরেই ফেলছে, আপনি কিছু করছেন না, তাহলে আপনি আর আমাকে সমর্থন করবেন কেন? বুঝতে পারছেন? এটা একটা স্ট্র্যাটেজিও ইসরায়েলের, যে হিজবুল্লাহকে এভাবে মারা হচ্ছে, সিভিলিয়ানকে মারতেছে, তখন সিভিলিয়ানরা বলবে আমরা ইরানের সাথে থেকে লাভ কি, ইরান তো আমাদের জন্য কিছুই করছে না। এবং ইরান হিউমিলিয়েটেড ফিল করতেছিল, এবং এছাড়া তাদের এখন শক্তি দেখান ছাড়া তাদের কিছু ছিল না। এবং ওই যে উজ্জীবিত কথাটা আপনারা বলেছেন, সবাই বলেছে যে ওদের অ্যাক্সিসদেরকে উজ্জীবিত করার জন্য এটা একটা দরকার ছিল, শুধু ওদেরকে না, সারা মিডল ইস্টে দেখানো যে ইরান ইজ নট স্লিপিং জায়ান্ট, রাইট? ইরান হ্যাজ সামথিং টু ডু। ওটা দেখানোর জন্যই এই আক্রমণটা তারা করেছে। একটা জিনিস যে প্রফেসর সাহেব বলেছেন যে আমরা জানি না, আমি ওই বিশেষ করে যে আর্মির যে এক্সপার্ট আছে ইউটিউবে দেখি, আমেরিকান আর্মির এক্সপার্ট, ওদের কথাবার্তা যেটা আমরা বুঝতেছি, ইরান হ্যাজ প্রিসিশন মিসাইলস। এটা আমরা আগেও দেখেছি, এটা যখন আমেরিকান ব্যারাকে যখন ইয়ে করেছে, উইদিন 10 মিটার, 5 মিটার, 10 মিটার দূরে গিয়া পড়েছে, প্রিসিশন আছে। এবং এবার যে অ্যাটাক করেছিল, এই অ্যাটাকের মধ্যেও আমি যা রিপোর্টে দেখলাম, ওর মধ্যে 3টা এয়ারপোর্ট পড়েছে, এবং একটা স্কুলে পড়েছে, এবং মোসাদের যে হেডকোয়ার্টারের কাছে গিয়ে পড়েছে। সুতরাং আমরা এটা ভাববো না যে তাদের কিছু নাই, আছে, তাদের ক্ষতি করার মতো ক্ষমতা আছে, কিন্তু তারা যুদ্ধটা করতেছে কার বিরুদ্ধে? যুদ্ধটা তো ইসরায়েলের বিরুদ্ধে করছে না শুধু। আপনি দেখেন কারা এর মধ্যে ইনভলভ, রাইট? এর আগের বার সৌদিরা ইনভলভ ছিল, জর্ডান ইনভলভ ছিল, ইউকে ইনভলভ ছিল, ইউএস ইনভলভ ছিল। এবার তো ইউএস আর ইউকে তারা ইনভলভ ছিল, জর্ডানে ইনভলভ ছিল। সুতরাং তারা একটা বিরাট একটা গ্রুপের সাথে তারা যুদ্ধ করতেছে। তবে যুদ্ধ ইরানও চায় না, আমরা বারবার শুনে আসছি, আমেরিকাও যুদ্ধ চায় না, কারণ যুদ্ধ কারোর জন্যই মঙ্গল আনবে না। এই যুদ্ধের পরিস্থিতি শুরু হলে এবং গোটা পৃথিবী হয়তো দুই ভাগ হয়ে যেতে পারে, আপনারা যেটা বলেছেন আর কি, ইরান, চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া, এইসব মিলে, এবং হয়তো আরো আফ্রিকা তো এরকম ভাগ হবে, সাউথ আমেরিকা তো এরকম ভাগ হবে, পোলারাইজড হয়ে যাবে। এই পোলারাইজেশনটা ইউএসও চাচ্ছে না এবং ইরানও চাচ্ছে না, কিন্তু ইরান এটা বাধ্য হয়ে হিউমিলেটেড ফিল করে তারা এই জিনিসটা করেছে আর কি। এখন রিটালিয়েশন ইসরায়েল করবে, এখন ইসরায়েলের জন্য ওটা আবার একটা এম্বারাসিং, রাইট? ইসরায়েল ভাববে তারা যদি কিছু না করে, তাহলে তাদের যে শক্তি আছে, তাদের যে জনগণ আছে, তারা মনে করবে যে ইসরায়েল উইক, রাইট? ইসরায়েল অফকোর্স ইরানের তুলনায় উইক, বাট উইথ ইউনাইটেড স্টেটস অ্যান্ড ব্রিটেন সবাইকে নিয়ে সে শক্তিশালী,
রাইট? সেই জন্য সে করবে। তবে আমেরিকা তো আপনি বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেন অলরেডি বলেছে যে নিউক্লিয়ার ইয়েতে যেন না করে, কারণ নিউক্লিয়ার ইয়েতে করলে এবং ইসরায়েলের মেইন জিনিসটা, আমি এক্সপার্টরা যা বলতেছে, তাদের মেইন উদ্দেশ্যটা হলো আমেরিকাকে ড্র্যাগ ইন দিস ওয়ার। কারণ আমেরিকার ঘাড়ে বন্দুক রেখে তারা পাখি শিকার করবে, আমেরিকাকে দিয়ে ওদের কাজ করাবে। হ্যাঁ, সেটাই হলো তাদের উদ্দেশ্য। কেন এটা করছে? আমেরিকার ইন্টারেস্টটা কি? আমেরিকার জিওপলিটিক্যাল ইন্টারেস্ট। আমেরিকা, আমি মনে করি ইসরায়েল ইজ এ কাইন্ড অফ ক্লায়েন্ট স্টেট। ইসরায়েলকে দিয়ে মিডল ইস্টটাকে কন্ট্রোল করার চেষ্টা, এক। 2 নম্বর হলো আমেরিকাতে যে পাওয়ার আর কি, আমেরিকান যে পাওয়ার, বোথ ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান পার্টি, both are heavily supported by lobbying groups, heavily supported by lobbying groups, very strong lobbying groups. সুতরাং তাদের এমন কিছু করার নাই। এবং যদি এই জন্য এখন যদি ইলেকশন না হতো, বাইডেন উড নট রিয়াক্ট ডিফারেন্টলি। আমি এর আগের একটা মিটিংও বলেছি, আপনার মনে আছে যে আপনার হোয়াইট করেছিল যে নিক্সন, প্রেসিডেন্ট নিক্সন ওপেন পাবলিকলি বলেছে একটা ইন্টারভিউতে যে দেয়ার ইজ নো আমেরিকান প্রেসিডেন্ট, রাইট, ক্যান গো এগেনস্ট ইসরায়েল, not now, not in future, right? So এই যে সার্কামস্ট্যান্স, এই সার্কামস্ট্যান্সে এখন ইলেকশন হোক, ইলেকশনে হয়তো কিছু ভোট এদিক সেদিক হতে পারে, হোক আর না হোক, এটা কিন্তু একটা ব্যাপার না। ব্যাপার হলো এটা আমরা গ্রেটার ইয়েতে লবিং গ্রুপ অ্যান্ড আমাদের নিজেদের ইন্টারেস্ট, আমাদের মিনস আমেরিকান জিওপলিটিক্যাল ইন্টারেস্টে এই জিনিসগুলো আমেরিকা সাপোর্ট করতেছে ইয়েকে আর কি। তো এই পরিস্থিতিতে তবে আমার মনে হয় এটা ইসরায়েল করবে, হয়তো তাদের অয়েল রিফাইনারিতে করবে। আমেরিকা বলেছে, মুরব্বী বলেছে নট টু অ্যাটাক দি নিউক্লিয়ার, হয়তো সেটা করবে না। কিন্তু মুরব্বীদের কথা কি সব সময় শোনে? আমরা গাজার ব্যাপারে কি মুরব্বীদের কোনো কথা শুনতে দেখেছি ইসরায়েলকে? এখন শুনেন, এখন যদি বলতে গেলে কি মুরব্বীদের কথা শুনছে না শুনছে কি বলছে, আমি বললাম যে আশরাফ সাহেব এই জিনিসটা করেন, হ্যাঁ এই জিনিসটা করেন, আমরা আপনার রিকোয়েস্ট করলাম, আপনি আমার বন্ধু মানুষ, রাইট? ভিতরে বললাম আপনি যা করার তাই করে যান, রাইট? এটা তো, এগুলো তো পলিটিক্স, তো পলিটিশিয়ানরা পলিটিক্যাল কথাবার্তাই বলেন। হ্যাঁ, আপনি বললেন বন্ধ করতে, কিন্তু আপনি বন্ধ করার জন্য যা করার দরকার সেটা আপনি করছেন না। আপনি বন্ধ করার আহ্বান জানাচ্ছেন, কিন্তু অস্ত্র অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন, আপনি সবাই দিয়ে যাচ্ছেন। তার মানে হলো আপনিও চাচ্ছেন এটা হোক আর কি, এই জিনিসটা আউটকামটা কিরকম হবে এরকম আপনিও চাচ্ছেন যে এটা একটা। আর মিডল ইস্টে গন্ডগোল যতদিন লাগাই থাকবে, প্যালেস্টাইনিয়ান আর ইসরায়েলি যতদিন থাকবে, ততদিন মিডল ইস্টটাকে ক্যাপচার করার ইয়েতে রাখা, কন্ট্রোলে রাখা সুবিধা। আপনি ডিভাইডেড, ওরা যত ডিভাইডেড থাকবে আমাদের জন্য তত ভালো। জি, অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ নেশন, আমাদের ইন্টারেস্ট। ডক্টর মুনির মুস্তাফা আলী, আপনি নির্বাচনের প্রসঙ্গটি এনেছিলেন। আমরা জানি এর আগে এই গাজা যুদ্ধের ব্যাপারে বাইডেন প্রশাসনের নীতির বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ হয়েছে, অনেকে বিপক্ষে চলে গেছে, ডেমোক্রেটরাই ভোট দেবে না বলেছে। মানে সোজা কথা, গাজা যুদ্ধ একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল ডেমোক্রেটদের জন্য। প্রেসিডেন্ট বাইডেন যতদিন প্রার্থী ছিলেন তখন তো বটেই, কিন্তু কামালা হ্যারিস প্রার্থী হওয়ার পরে এটা বোধহয় একটু ডাই ডাউন করেছে, একটু স্তীমিত হয়েছে। এখন যে আবার এই যে হিজবুল্লাহ, হুথি, ইরান বিষয়টা এসছে, এখানে বাইডেন প্রশাসনের ভূমিকার কারণে হ্যারিসের নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা, বা গাজার যেই আপনার প্রভাবটা বাইডেন প্রশাসনের ভূমিকার, সেটি কি কাটিয়ে উঠতে পেরেছে? বা যদি কাটিয়ে উঠতে না পারে, আবার নতুন করে এই হিজবুল্লাহ, হুথি, ইরানের বিষয়গুলো প্রভাব পড়বে কিনা ডেমোক্রেটদের নির্বাচনের ক্ষেত্রে? নিশ্চয়ই পড়বে। হয়তো বাইডেনের যতটা পড়তো ততটা পড়বে না, কিন্তু পড়বে তো নিশ্চয়ই। দেখুন, ডক্টর পাটোয়ারি একটা কথা বলেছেন যে জিও পলিটিক্সের কথা বলেছেন, যে জিও পলিটিক্সের জন্যই ইসরায়েলকে সাপোর্ট দেওয়া হয়। সেটা দেওয়া হতো অতীতে, এখন কিন্তু আর জিও পলিটিক্স নেই। মানে আমেরিকার ওই মিডল ইস্ট কন্ট্রোল করার অতটা তাগিদ আগের মতো নেই। কারণ আগে ছিল তাদের তেলের দরকার ছিল, এখন কিন্তু তাদের ওই মিডল ইস্টের তেলের দরকার অতটা নেই আগের মতো, বা নেই বললেই চলে, একদম নেই বললেই চলে। তো এখানে আমি বলবো যে আপনার এই যে ডোমেস্টিক পলিটিক্সের জন্য যে সাপোর্ট দেওয়া হয়, সেখানে এখানে দেখেন হ্যারিসের কিছুটা ইফেক্ট হবে। আমি এখনো কথাবার্তা বলে যেটা জানতে পারছি, আপনার মিশিগানে, ইভেন কি ক্যালিফোর্নিয়ায় তো ওটা ইফেক্ট হবে না, কিন্তু আপনার মিশিগান বা পেনসিলভেনিয়া বা জর্জিয়ায়
কিছুটা ওখানে যদি সেই আশঙ্কাটা আমি করছি যে মুসলমানরা যদি আপনার ধরেন 20%ও যদি ভোট না দেয় বা ভোটের হিসাব না যায়, এবং তাদের প্ল্যানটা একসময় প্ল্যান ছিল যে তারা কেনেডিকে ভোট দেবে, এখন তাদের প্ল্যান হচ্ছে তারা ভোটই দেবে না, কেউ কেউ বলছে আর কি। এবং সেটার সংখ্যা যদি আপনার 10%ও হয় বা 15% হয় বা 20% হয়, সেটা কিন্তু একটা ইফেক্ট ফেলতে পারে। আপনার ধরেন মিশিগানে যদি ফেললো, মিশিগানের আপনার কত 16টা সম্ভবত ইলেকট্রাল ভোট, 16টা তো কম কথা না, মানে এটা তো হ্যারিস ক্যানট অ্যাফোর্ড টু লুজ এনি অফ দিস স্টেটস। আপনার মিশিগানই বলেন, উইসকনসিনই বলেন, পেনসিলভেনিয়া বলেন, কিন্তু সবশেষ জরিপগুলোতে জর্জিয়া তো হয়তো সবশেষ জরিপগুলোতে তো হোপ নেই, সুইং স্টেটের হতে জরিপগুলোতে পারে, নাও কিন্তু হতে পারে, কিন্তু হ্যারিসই এগিয়ে আপনার আছেন। মিশিগান যদি চলে যায়, যেমন ধরেন আপনার হয়তো মনে থাকার কথা আপনার 2000-এ যখন গোর হেরে গেল, হ্যাঁ, গোর কতগুলো ইলেকট্রাল ভোটে হেরে গেল, বেশ অল্প কয়েকটা। সেখানে যদি সে মিশিগান জিতে যেত কিন্তু হয়ে যেত, কিন্তু তার ভাইস প্রেসিডেন্টাল ক্যান্ডিডেট ছিল জো লিবারম্যান, একজন কট্টরজি, যার ফলে সে মিশিগান হারলো এবং সেই সাথে আপনার সে প্রেসিডেন্সিটা হেরে গেল। এবারও তার একটা রিপিট হতে পারে, আই হোপ দ্যাটস নট দ্য কেস, কিন্তু আমি একেবারে আশঙ্কামুক্ত নই। হ্যাঁ, কারণ আমি যেটা বললাম যে কিছু সংখ্যক মুসলমানরা যদি ভোট কেন্দ্রে না যায়, সেটা একটা ইফেক্ট পড়তে পারে। আপনি দেখেন এই যে ব্যাটেল গ্রাউন্ড যে স্টেটগুলো, এখানে 10,000, 15,000, 20,000, 30,000-এর ভোটে দেখবেন যে আইদার ট্রাম্প অথবা হ্যারিস জিতবে। সেখানে যদি এই মুসলমানরা উইথড্র করে, তাহলে তো খুব মুশকিল ডেমোক্র্যাটদের জন্য। নিশ্চয়ই। প্রফেসর মহসিন পাটোয়ারী, এই প্রসঙ্গটা শেষ করব আপনার কাছে একটা প্রশ্ন করে। আমরা জানি যে সুইং স্টেটগুলো নির্বাচনে ফলাফল নির্ধারণ করে। সবশেষ যেসব জরিপ প্রকাশিত হয়েছে সুইং স্টেটগুলোতে সব জায়গায় কিন্তু ট্রাম্পের চেয়ে কামালা হ্যারিস এগিয়ে আছেন। তার মানে হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের কোনো প্রভাব কামালা হ্যারিসের ক্ষেত্রে পড়ছে না, যেটা বাইডেনের উপর পড়েছিল। তো ওনারা তো একই প্রশাসন চালান, একই নীতি অনুসরণ করেছেন, বাইডেনের ক্ষেত্রে পড়লে কেন কামালা হ্যারিসের ক্ষেত্রে পড়ছে না? বাইডেনের হাতে আপনার কিটা তখন বাইডেনের হাতে, হি ওয়াজ দি প্রেসিডেন্ট, হি ক্যান ডু থিংস অ্যান্ড ডু থিংস। তখন আমাদের পাবলিকের কাছে মনে হয়েছে হি ইজ ইনএফেক্টিভ, হি ইজ নট ডুইং ইট রাইট, আর তার কথাবার্তা ইফেক্টিভ মনে হয়নি। আর কামলা হ্যারিসের জন্য ওই যে ইয়াংদের কথা বলেছে, ওই ইয়াংদের মধ্যে অ্যাকচুয়ালি ইয়াং অ্যান্ড ব্ল্যাক ইয়াংদের মধ্যে ওই কামলা হ্যারিস মোর পপুলার দ্যান প্রেসিডেন্ট বাইডেন রাইট। এবং আপনি যে বললেন যে আসলে আজকেও যে রিপোর্ট দেখলাম যে আপনার ব্যাটল গ্রাউন্ডে যে আপনার মিশিগানে যে 15টা ইলেকট্রাল ভোটের কথা বলেছেন প্রফেসর সাহেব, 15 ইলেকট্রাল ভোট, এই 15 এটা তো কয়েক হাজার ভোটের ব্যাপার। এখন আমার কথা বলে এটা হবে মিডল ইস্টের ব্যাপারে আমাদের একটা মত আছে, কিন্তু আমেরিকার রাজনীতির ব্যাপারে, আমেরিকান অর্থনীতির ব্যাপারে আমাদের মতামতটা কি? আমরা কাকে সাপোর্ট করব? আমরা কি ডেমোক্রেটদের সাপোর্ট করব না আমরা রিপাবলিকান প্রেসিডেন্টকে সাপোর্ট করব? এই জিনিস আমাদের চিন্তা করতে হবে। মিডল ইস্ট তো একটাই, মিডল ইস্টের ব্যাপারে আমি কোনো ডিফারেন্স দেখছি না রে ভাই। হ্যাঁ, নাকি গাজায় হত্যাযজ্ঞ যেই মাত্রায় হয়েছে, যতটা অমানবিক পরিস্থিতি সারা বিশ্ব মানুষ দেখেছে, তার প্রভাবটা বেশি ছিল। সেই তুলনায় লেবানন বা ইয়েমেন, ইরাক তো এখনো আক্রান্ত হয় নাই, সেগুলো প্রভাব বেশি পড়ছে না। সেটা একটা, গাজাতে এত কিছু হলো, প্রায় কত 41-42 হাজার লোক, তার মধ্যে মোর দ্যান হাফ উইমেন অ্যান্ড চিলড্রেন, তার মধ্যে 16,000 চিলড্রেন মারা গেল। এই জিনিসগুলো জেনেও এই জিনিসগুলো মানুষ তো হিউম্যান বিং, একটা হার্ট আছে। আপনি রিপাবলিকান হন, আপনি ডেমোক্রেট হন, আপনার একটা হার্ট আছে। আপনি দেখছেন যে 70 বছর 75 বছরে কতগুলো লোককে আপনি রিপ্রেস করে রাখছেন রাইট। এটা তো মানুষ দেখতেছে ইভেনচুয়ালি। ভাই আপনি সাপোর্ট করেন রিপাবলিকানদের, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো তো দেখতেছে। দেখার পরে মানুষ তো একসময় বলবে যে হ্যাঁ, আরে অনেকেই তো এগুলো খেয়াল রাখতো না, তারা ডোমেস্টিকে মোর ইম্পর্টেন্ট। কিন্তু ওই ব্যাপারেই প্রেসিডেন্ট বাইডেন, যেহেতু উনি প্রেসিডেন্ট ছিল, যার জন্য তোমাকে ইম্প্যাক্টটা বেশি করেছে বলে আমার ধারণা। তার মানে এখনকার ঘটনাগুলো কি গাজার বিষয়টাকে ঢেকে ফেলছে, একরকম আড়াল করে ফেলছে বা গুরুত্ব কমিয়ে ফেলছে? একটু তো করছে, কারণ এখন হিজবুল্লাহ হয়েছে কি, ইসরায়েলের স্ট্র্যাটেজিক যে জিনিসটা, ইসরায়েলি বলে স্ট্র্যাটেজিক হলো আগে হামাসকে কিছুটা কন্টেইন করা। হামাসকে তারা বলে যে 80% তারা তাদেরকে কন্টেইন করছে। দে কুড নট উইন দি এন্টায়ার, বাট দে কন্টেইন করছে, কারণ এখনো তো আপনার ইয়েদেরকে মুক্তি করে আনতে পারে নাই। ওটাও লোকজনে বলে এটা হলো নেতানিয়াহুর একটা স্ট্র্যাটেজি,
কারণ ওরা যদি চলে আসে তাহলে তো তার চাকরি নাই মোটামুটি। আর তখন ওটাকে যখন কন্টেইন করছে তখন সে আর্মিকে উইথড্র করে সে মোবিলাইজ করছে নর্থের দিকে, কারণ নর্থে তার 70-60 হাজার লোক। কিন্তু উদ্ধার করতে না পারার কারণে যাদের লাশ উদ্ধার হয়েছে তার তো ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে তার দেশেই। হ্যাঁ, তার দেশে হয়েছে। এখন ওটাকে মোবিলাইজ করছে নর্থে, কারণ তাদের 60,000 জনগণ ওই সরে যেতে হয়েছে, হোটেলে রাখছে নাকি আমি শুনছি, 4 স্টার 5 স্টার হোটেলে তাদেরকে রাখছে। এদেরকে ফিরিয়ে আনার জন্য একটা ইস্যু তো তৈরি করতে হবে, একে প্রাইম মিনিস্টার নেতানিয়াহুকে ইস্যু তৈরি করতে হবে, এটা একটা ইস্যু করেছে আর কি। এবং ইসরায়েলি জনগণ তো আজকে যদি যুদ্ধ বন্ধ হয়, আজকে উইদিন মান্থ নেতানিয়াহু সরকারের পতন হবে। হ্যাঁ, সুতরাং সে তার নিজের স্বার্থের জন্য, তার পলিটিক্যাল ফিউচারের জন্য ইসরায়েলিরা ক্ষতি করতেছে আর ওই প্যালেস্টাইনিয়ানদেরকে ক্ষতি করতেছে বলে আমাদের ধারণা। এটা এক্সপার্টরা বলে। জি, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট নিয়ে একটুখানি কথা বলবো। আশা করছি ফিরে এসে আপনাদের সাথে থাকবো, আর অতিথিরা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা এই পর্যায়ে ছোট্ট করে আলোচনা করব হচ্ছে 2 ভিপি প্রার্থী, ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের একমাত্র যে বিতর্কটি হয়েছে সেটি নিয়ে। প্রফেসর মনির মুস্তফা আলী, নিশ্চয়ই আপনি সেই বিতর্ক দেখেছেন। আমরা বাইডেন ট্রাম্প বিতর্ক দেখেছি, আমরা ট্রাম্প কামালা হ্যারিস বিতর্ক দেখেছি, এখন ভ্যান্স এবং ওয়ালস বিতর্ক দেখলাম। আগের বিতর্কগুলোর অভিজ্ঞতায় এবার বিতর্কটি কতটা ভালো বা কার্যকর হয়েছে, বা আপনার মূল্যায়ন কি? আচ্ছা, এই বিতর্কের কথা বলার আগে ছোট্টভাবে আমি যে আগে যে প্রশ্নটা আপনি করেছিলেন ওটা আমি সামান্য একটু বলতে চাই। সেটা হলো বাইডেনের প্রতি যে অ্যান্টাই যে একটা ছিল, সেটা অতটা বেশি কেন না ইয়ের ব্যাপারে, কমলা হ্যারিসের ব্যাপারে। তার উত্তরে আমি বলবো যে বাইডেন ইসরায়েলের ব্যাপারে যতটা আগ্রহ সহকারে, যতটা দ্রুত রিয়াক্ট করেন, এইভাবে কিন্তু কমলা হ্যারিস করেননি। যখন আসলো তখন তার সাথে ইসরায়েলি প্রাইম মিনিস্টার যখন আসলো তার সাথে দেখা করেছে ঠিকই, কিন্তু যে সে যে ইয়েটা করলো কংগ্রেসে, সেখানে তিনি যাননি। আর একটা জিনিস হলো কি, প্রত্যেকটা প্রেসিডেন্ট কিন্তু প্রিভিয়াস প্রেসিডেন্টের ফরেন পলিসি ফলো করে। এখানে আমরা দেখবো যে কমলা হ্যারিস কি বাইডেনের ফরেন পলিসি মানে মিডল ইস্টার্ন পলিসি ফলো করবে নাকি ওবামার পলিসিটা ফলো করবে। এবং অনেকেই মনে করে যে সে ওবামারটা ফলো করবে, বাইডেনটা ফলো করবে না। এখানে কিন্তু ওবামা এবং তার ভাইস প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল, তাদের কিন্তু এই ব্যাপারে একটা দ্বন্দ্ব ছিল। ওবামা যতটা তার ছিল না, ইসরায়েলি প্রীতি ছিল না, তার সাথে বেশি ইসরায়েলি প্রীতি বাইডেনের। হ্যাঁ, কাজেই এটা কিন্তু আমাদের একটু লক্ষ্য করতে হবে। এখন কালকে ডিবেটের কথা যেটা বললেন, আসলে কালকে ডিবেটটা তো আমি ডিবেট দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এটা তো খুব একটা মানে যে ধরনের ডিবেট আমরা আশা করেছিলাম সেই ধরনের ডিবেট হয় না। এটা একেবারে আপনি ইন্ট্রোডাকশনেই বলেছেন যে খুব ভদ্রচিত, খুব নম্র, কোনো যেটা মানে পলিটিশিয়ানদের মানে হওয়া উচিত। আসলে তো ইউএস পলিটিক্স তো সেরকম আর নেই। হ্যাঁ, এখানে আবার একটা হার জিতের ব্যাপারটা আসছে। আপনার হার জিত তো এখানে বলা খুব মুশকিল। একজন বোধহয় ভোট পেয়েছে 41%, একজন 40%, মানে দুজনেই প্রায় কাছাকাছি সমান। বরং আমি বলবো যে কালকের সে কে লাভবান হয়েছে, যদি এটা আপনি চিন্তা করেন যে কে লাভবান হয়েছে, তাহলে আমি বলবো যে জেডি ভ্যান্স লাভবান হয়েছে। কারণ সে ওখানে গেছে, তার আনপপুলারিটি নিয়ে গেছে, তার সে উইয়ার্ড এই ধরনের একটা ইয়া নিয়ে গেছে, কিন্তু সে প্রমাণ করেছে সে উইয়ার্ডও না এবং তার কথাগুলো যে একেবারে ফেলে দেওয়ার মতো তাও না। আসলে যে তাদের যে আপনার কি বলবো যে পলিসি, সেই পলিসি সাপোর্ট দেওয়া তো খুব ডিফিকাল্ট। আন্ডার দ্যাট সার্কামস্ট্যান্স মনে হয় অনেকটা। তারপরে সে যেটা করেছে একেবারে খারাপ করেনি। কাজেই কালকে ডিবেটটা খুব ভদ্রচিত্ত হয়েছে, ডগ ফাইট হয়নি।
সেটা আমরা বলবো যে এবং ওই যে ভাষার আগের ব্যবহারও ডিবেটটা বেশ যেমন একটা ডগ ফাইট হয়েছিল, জি, জি। এখানে আমরা জি। ডগও পাইনি, আমরা জি। বিচও পাইনি, আমরা দুটো জেন্টলম্যান পেয়েছি, কাজে জেন্টলম্যানলি একটা ডিবেট হয়েছে জি কালকে। প্রফেসর পাটোয়ারি, আপনার কাছে ছোট্ট করে শুনবো, বিশেষ করে যে কড়া প্রশ্নগুলো জেডি ভেন্সকে করা হয়েছিল তিনি কিন্তু খুব চমৎকারভাবে উতরে গেছেন বলে মনে হয়। আপনি কি একমত? এটা ঠিক। আমি গত কালকের যেই ডিবেটটা দেখে আমি আমেরিকান ডেমোক্রেসির প্রতি একটু আশাবাদী হয়েছি। যে আপনি যেটা শুরু করেছেন, যে অত্যন্ত ভদ্রভাবে দুইজনে বিহেভ করেছে, হ্যান্ডশেক করা, আফটার দ্য মিটিং হ্যান্ডশেক করা। তারা একজনে আরেকজনের কিন্তু তার অপোজিট পার্টির যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তাদের উপরে কনসেন্ট্রেশনটা বেশি করেছে। ভ্যান্স করছে হ্যারিসের এবং ওয়ালস করেছে ট্রাম্পের। এই জিনিসটা এটা করেছে। আর একটা জিনিস হলো, ভ্যান্স কিন্তু আপনার এই ডিবেটে না, সে তাকে কিন্তু প্রজেক্ট করেছে ফিউচারের জন্য। ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয়ও, তারপর দিস ইজ দ্য অনলি টার্ম হি ক্যান। তারপরে ভ্যান্স দেখেন 40 ইয়ার্স ওল্ড ম্যান, রাইট, পলিশড, টক নাইস এবং রাইটিস্ট, রাইট, সে তার ফিউচারটা করেছে আর কি। এবং ডিবেটের সেই দিকে আমি বলছি যে এটা ভালো, ট্রাম্প আর হ্যারিসের ডিবেট থেকে একটু আলাদা ধরনের। তবে প্রাইম মিনিস্টার ভাইস প্রেসিডেন্টের ডিবেটটা একটু লেস গুরুত্বপূর্ণ হয়ে আসছে দিন দিন। আপনি দেখেন বাইডেন আর সারা পলিনের যে ডিবেটটা ছিল 2008-এ, 6.99 কোটি লোক দেখছে, 69.9 মিলিয়ন লোক। আর হ্যারিস আর পেন্সের 2020 ডিবেটে দেখছে মাত্র 5.70 কোটি, তার মানে 57 মিলিয়ন। আর এদের এটাতে দেখছে মাত্র 43 মিলিয়ন। মানে আগ্রহটা দিন দিন কমছে আর কি। আগ্রহটা দিন দিন, মূল ফোকাসটা থাকে আসলে প্রেসিডেন্ট প্রার্থীদের উপরই। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, অনেক কৃতজ্ঞতা, আমাদেরকে সময় দিয়েছেন, চমৎকার বিশ্লেষণ করেছেন। আগামীতে আবারও নিশ্চয়ই দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যোগ দিয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।